হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এর লেসন 3 দ্য পাসিং অ্যাওয়ে বাপু বাই নয়নতারা সাইগল, এই টেক্সটার প্রতিটি লাইনের বেঙ্গলি মিনিং এবং তার কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করছি। এই ভিডিওটিতে পুরো টেক্সটটা পেয়ে যাবে আশা করা যায়। ওকে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কি? পাস অ্যাওয়ে আমরা জানি এটা একটা ফ্রেজাল ভার্ব। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। বাপুকে গান্ধীজি, বাপু গান্ধীজি, গান্ধীজি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, তাই গান্ধীজিকে আমরা সবাই বাপু নামে জানি। দিস স্টোরি, দিস ইজ নট অ্যাকচুয়ালি স্টোরি বাট আর্টিকেল, রিয়েল স্টোরি ইজ রিটেন বাই নয়নতারা সাইগল। একজন মেয়ে নয়নতারা সাইগল, তিনি এটি লিখেছেন। ওকে, টেক্সটটি শুরু করার আগে আমরা অথরের সম্বন্ধে কিছুটা জেনে নেব। নয়নতারা সাইগল ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ। তিনি প্রথম দিককার আমাদের যে ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখিকাদের মধ্যে একজন, টু রিসিভ ওয়াইড রেকগনিশন, অর্থাৎ তার পরিচিতি খুব বিস্তৃত ছিল, ব্যাপক ছিল। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াজ রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস, অর্থাৎ তার যে সমস্ত নোভেলস বা যে সমস্ত আমরা আর্টিকেলস গুলো পড়ি, দেখতে পাই, তাতে ভারতের যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন সেই সম্বন্ধে বেশি জানতে পারা যায়। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড সাহিত্যের উপরে দেওয়া হয়, সেটা তিনি 1986 সালে পেয়েছিলেন রিচ লাইক আস এই নোভেল উপন্যাসটি লেখার জন্য। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক। প্রিজন এবং চকলেট কেক এই নামে তার একটা স্মৃতিচারণমূলক লেখা আছে, তো সেইখান থেকে এটা নেওয়া হয়েছে। recounts the incident following the death of গান্ধীজি, যেখানে গান্ধীজির মৃত্যু সম্বন্ধে বা কিভাবে মৃত্যু হয়েছিল সে সম্বন্ধে লেখা আছে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of মহাত্মা গান্ধী। তো এখানে শুধু তার নিজের, তার ব্যক্তিগত যে হারানো, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর সাথে সাথে তিনি ব্যক্তিগত দিক থেকে কি কি হারিয়েছিলেন সেটা শুধু লেখা নেই, তার সাথে গোটা দেশের যে দুঃখ যন্ত্রণা সেটা ওখানে দেওয়া আছে। ওকে, এবার ইউনিট 1টা শুরু করছি। ইউনিট 1 ফার্স্ট বলেছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। লেখিকা বলছেন যে আমি চা খাচ্ছিলাম, চা পান করছিলাম, অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948, 1948 সালের জানুয়ারি মাসের 30 তারিখ সন্ধেবেলায়। এই দিনই গান্ধীজিকে হত্যা করা হয়েছিল। When I was called to Birla House for an urgent telephone, একটি এমার্জেন্সি টেলিফোন রিং এর দ্বারা, অর্থাৎ টেলিফোন মানে দূরভাষ, সেটা আমরা প্রয়োগ করি না, টেলিফোনই বলি। তো হঠাৎ করে একটি জরুরিকালীন টেলিফোন অর্থাৎ কল এলো, যেখানে তাকে ডাকা হলো কোথায়? বিড়লা হাউসে। গান্ধীজি হ্যাড বিন শট ডেড অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। সেখানে বলা হলো কি না, গান্ধীজি একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন, যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করে মারা হয়েছে। শর্ট, শর্ট করা, যে শুট থেকে শর্ট, পাস্ট টেন্স। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার। গান্ধীজির মৃত্যুর খবর শুনেই আমি পুরো অসাড় হয়ে যাচ্ছিলাম। নাম মানে অসাড় বা অবশ হয়ে যাচ্ছিলাম। উইথ শক, শক মানে আঘাত, আঘাতে আমি অসাড় বা অবশ হয়ে যাচ্ছিলাম। কোনো প্রিয়জনের দুঃখে, কোনো প্রিয়জনের মৃত্যু সংবাদে আমরা যেরকম ভাবে হতাশ হয়ে যাই, যেরকম ভাবে প্রায় অসাড় অবশ হয়ে যাই, ঠিক সেই রকম এক ঘটনা নয়নতারা সেহগাল তার সাথে ঘটেছিল। At the Birla House, গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। সেখানে গিয়ে কি দেখলেন না, গান্ধীজির যে বডি, মারা গেছেন গান্ধীজি অলরেডি, তো তার সেই দেহটাকে ঘিরে ধরে আছে তার ফলোয়ার্স, অর্থাৎ অনুগামীরা। ফলোয়ার মানে কি? অনুগামী, অনুগামীরা, আর রিলেটিভস মানে আত্মীয়রা। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। গোটা রুমে একদম সাইলেন্স। সাইলেন্স মানে কি? নিস্তব্ধতা বা নীরবতা, একদম। গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট, সেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। Words of Bapu's death had spread to Delhi like a flame fanned by wind.
গান্ধীজির এই মৃত্যুর সংবাদটা পুরো দিল্লি শহরে ঠিক যেরকম করে আগুন জ্বললে আগুনের শিখাকে যেরকম বাতাস আরো বাড়িয়ে নিয়ে চলে যায়, ঠিক সেই রকম ভাবে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে, আজকালকার ভাষায় যেটাকে আমরা ভাইরাল বলি। ঠিক আছে। আচ্ছা, এই ফ্লেম মানে হচ্ছে আগুনের শিখা, অগ্নি শিখা, আগুনের ফুলকি, আগুনের শিখা। ফ্যান্ড এটার ভার্ভ, ফ্যান্ড মানে এটা অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ, যেটা ভার্ব আছে এটা, এখানে ফ্যান্ড মানে কি বাতাস দেওয়া। ঠিক যেরকম বাতাস দিলে কোন একটা আগুন ধীরে ধীরে আরো বেশি ছড়িয়ে পড়ে, ঠিক সেই রকম স্যাড গ্রুপ অফ মেন এন্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। লোকেরা যতই খবর পাচ্ছে ততই দুঃখী মানুষ, পুরুষ মানুষ এবং মহিলাদের ভিড় জমা হচ্ছে সব কোথায়? বিড়লা হাউসে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রত্যেকে উপরে যারা আছে, দোতলা তিনতলা ঘরে সবাই জানালা খুলে ব্রাউন ব্লার অফ ফেসেস, অর্থাৎ মুখে একটা শোকস্তব্ধ ভাব, একটা দুঃখের ভাব, হ্যাঁ, সেটা আহ দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক আ সাউন্ড। তারা এতটাই শোকস্তব্ধ যে তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আমরা জানি যে মানুষ যখন প্রথম খুব জোরালো আঘাত পেয়ে যায় প্রথম দিকটাতে, তখন কিন্তু তারা কাঁদতেও পারে না। ঠিক আছে, পুরো স্তব্ধ হয়ে যায়। আমরা সেই স্টোরিটা পড়েছি, স্টোরিটা জানি যে যেখানে একজন সোলজারের মৃত্যুর পরে তার স্ত্রী কাঁদছিল না, কিন্তু ডাক্তাররা বললেন যে ওকে যদি কাঁদাতে না পারি তাহলে কিন্তু ওর সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স সারা জীবনের মতো হয়ে যেতে পারে। কারণ আমাদের ব্রেনে কয়েক হাজার কোটি লক্ষ কোটি নার্ভস রয়েছে। তো সে কারণে একটা দুটো যদি কোনোভাবে গন্ডগোল এসে যায় তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট হয় না। তো সে কারণে মানুষেরা প্রথম শক পেয়ে, আঘাত পেয়ে কানতেই পারছে না, কিছু শব্দ করতে পারছে না, বলতে পারছে না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। চারদিকে একটা আনন্যাচারাল, আনন্যাচারাল মানে কৃত্রিম, মানে প্রাকৃতিক নয়। গান্ধীর যে মৃত্যু, সেটা গান্ধীজির ন্যাচারাল মৃত্যু তো নয়, কারণ গান্ধীজি কোনো রোগে বা বয়স হয়ে মারা যাননি। তাকে নাথুরাম গডসে গুলি করে মেরেছিল। কি নাম? নাথুরাম গডসে। নাথুরাম গডসে তিনি গুলি করে মারেছিলেন। ওকে, ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। মানুষেরা এতটাই শোকস্তব্ধ ছিল, যেন মনে হয়, অ্যাজ ইফ মানে যেন মনে হয়, এখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন, যে সময় কিছুক্ষণের জন্য, কয়েক মিনিটের জন্য পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল, থেমে গিয়েছে। আদৌ সেটা সম্ভব না, বাট মনে হচ্ছিল অ্যাজ ইফ, এই জন্য কন্ডিশনালস দেওয়া আছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকেরা প্রথমে, স্টান্ট মানে চমকে যাওয়া, অবাক হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া, হতবাক হয়ে গিয়েছিল। টু স্পিক ইন দ্য বিগিনিং, কথাই বলতে পারছে না, এতটা শক্ট পেয়েছে, মেন্টালি শক্ট, কি বলবে। লেটার দি ক্ল্যামার্ড ওয়াইডলি, তারপরে তারা হাউমাউ করে জোরে কাঁদতেছিল। ক্ল্যামার্ড মানে জোরে চিৎকার করে কাঁদা, যাকে আমরা এমনি হাউমাউ করে কাঁদা এরকম বলে, হাউমাউ করে কাঁদা। হাউমাউ করে কাঁদা, জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। শাউটিং এন্ড ক্রাইং, এই যে জোরে জোরে চিৎকার করছিল এবং কাঁদছিল। দি জসল্ড ওয়ান অ্যানাদার, জসল্ড মানে ধস্তাধস্তি করা, লড়াই লাগছিল, একে অপরকে ঠেলে ঠেলে যাচ্ছিল। গান্ধীজিকে কে আগে দেখতে পায়। জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইনটু দ্য হাউস। এতজন মানুষকে তো একসাথে বিড়লা হাউসে ঢুকতে দেওয়া যায় না, সম্ভব নয়। তো সে কারণে লোকেরা কি করছিল, নিজেদের মধ্যে ধস্তাধস্তি করছিল। ইন এ স্ট্যাম্পিড, স্ট্যাম্পিড মানে তাড়াহুড়ো করে, টু ব্রেক ইনটু দ্য হাউস, অর্থাৎ গেট টেট যেগুলো আসছে সেগুলোকে ভেঙে ঢোকার চেষ্টা করছিল। ব্রেক ইনটু ফ্রেজাল ভার্ব, ফোর্সিবলি এন্টার, তোমরা জানো এটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব, যার মানে কি ফোর্সিবলি এন্টার, ভেঙে ঢোকা। যেমন গাড়ি খারাপ হয়ে কোনো ঘরটা ভেঙে ঢুকে গেলে তখন আমরা ব্রেক ইনটু লাগাই। They calmed a little when it was announced. Calmed মানে শান্ত হয়ে গিয়েছিল, a little একটু, অল্প পরিমাণ কিছুটা শান্ত হলো। কখন না, যখন it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral. বললো যে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার আগে, অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষ কাজ, তার আগে they will be allowed to see, তাদেরকে দেখতে দেওয়া হবে the dead body. When one is faced with a shock of a loved one's death, one whimpers. হচ্ছে কোনো মানুষ যখন তার কোনো প্রিয়জনের মৃত্যুর সংবাদ পায়, তখন কিন্তু কি করে না, হুইম্পাস। হুইম্পাস মানে কি,
ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, যেটাকে সব বলা হয়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, আস্তে আস্তে করে দীর্ঘক্ষণ ধরে যেভাবে কাঁদা, সেটা বলেছে সব। হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। কাঁদছিল আর সবাই কি বলছিল, যে এখন কিভাবে সে যে আমাদের ছেড়ে চলে গেলেন, তিনি যে আমাদের ছেড়ে চলে গেলেন, এখন আমাদের কি হবে। This was surely the question uppermost in the mind of the mourning people. এটাই বেশিরভাগ মানুষের মনের প্রশ্ন ছিল, যে কি হবে আমাদের। গান্ধীজি আমাদেরকে ব্রিটিশের অত্যাচার থেকে, ব্রিটিশের শাসন থেকে, যেহেতু 1948 আমরা স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু তিনি আজ নেই, আমাদেরকে সঠিক দিশা দেখাবে কে, এইটা নিয়ে তারা খুব দুঃখ পেয়েছিল। মোর্নিং পিপল, মোর্ন মানে দুঃখ করা, এখানে মর্নিং পিপল মানে কি, দুঃখিত জনগণ, দুঃখিত জনগণ। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তারা যেন হারিয়ে যাওয়া শিশুর মতো তাদেরকে মনে হচ্ছে। যেমন তাদের যখন কোনো ছোট বাচ্চাদের অভিভাবক থাকে না, যখন তারা অনাথ হয়ে যায়, সেরকম যেরকম তারা দিশাহীন হয়ে যায়, ঠিক সেই রকম ভাবে আমাদের ইন্ডিয়ানস পিপল, ভারতীয় জনগণ সবাই যেন দিশাহীন হয়ে গিয়েছিল আফটার দ্য ডেথ অফ গান্ধীজি। It was a question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এইরকম প্রশ্নটাই আমাদের বেশিরভাগের মনে ছিল, বেশিরভাগের হৃদয়ে ছিল, যখন আমরা এরকম ভাবে শক্ট হয়ে গিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করতে পারছিলাম। আনবিলিভিং মানে কি, অবিশ্বাস্য। গান্ধীজির মৃত্যুটা অবিশ্বাস্য, ন্যাচারাল মৃত্যু নয়। কোনো মানুষ যদি ধীরে ধীরে রোগে মারা যায়, তার কিছুটা হলেও আগে থেকে তো মানুষেরা বুঝতে পারে যে হ্যাঁ, স্বাস্থ্যের অবনতি হচ্ছে, শারীরিক অসুস্থতা বেড়ে যাচ্ছে, হয়তো বা মৃত্যু হতে পারে। কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ আগে থেকে কোনো রকম কোনো কিছু না জানিয়েই আসে। We listen to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা শুনলাম আমাদের যে গণমাধ্যম, তাতে সম্প্রচার হচ্ছে, ব্রডকাস্ট মানে সম্প্রচার, তখনকার গণমাধ্যম বলতে বিশেষ করে রেডিও এবং টেলিভিশন। টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, সেই সম্প্রচারে কি বলা হলো, যে তাদের বাপু, তাদের গান্ধীজি, ফাদার অফ দ্য ইন্ডিয়ান নেশন, আর বেঁচে নেই। ওকে, এরপরের ইউনিট 2। আগে এখানে ইউনিট 2। গান্ধীজি's funeral was to take place the day after his death. গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া, অর্থাৎ তার মৃতদেহ দাহ করা, সেটা টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন। কারণ কি, তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। বিভিন্ন আমরা জানি যে বিভিন্ন যখন কোনো বড় কোনো হাই লেভেলের মানুষ মারা যান, তো তার যে শারীরিক দেহকে কবরস্থ, সমাধিস্থ বা হচ্ছে আগুনে দাহ করা, সেটা একটু ডিলে করা হয়। কারণ কিনা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বড় বড় লিডার্স, বিভিন্ন জায়গা থেকে সম্মান শ্রদ্ধা এগুলো আসতে থাকে, তারপরে এগুলো হয়। ওকে, গান্ধীজিও সেরকম ছিলেন। তো সে কারণে হিজ ফিউনারাল টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরের দিন তার এই অন্ত্যেষ্টিক্রিয়া বা তার যে মৃতদেহ সৎকার, সেটা হচ্ছিল। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘন্টার পর ঘন্টা আগে থেকে পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। যে মিছিলটা যেতে ছিল, কিসের মিছিল না, গান্ধীজির যে দেহটাকে নিয়ে একটা ট্রাকে হয়ে যাচ্ছিল, সেই দেহটাকে নিয়ে যে ট্রাকটা যাবে, সেই রাস্তায়, যাওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ আগে থেকে, অর্থাৎ যখন যাবে তার নির্দিষ্ট টাইমের বহু ঘন্টা আগে থেকে লোকেরা অপেক্ষা করেছিল দেখার জন্য যে গান্ধীজির শেষ কাজ কিভাবে সম্মান জানানো। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল। পদ্মশ্রী, তিনি কে না, মিসেস নাইডু একজন পলিটিক্যাল লিডার, তার মেয়ে। তিনি বললেন, when she said simply, অর্থাৎ এই পদ্মশ্রী স্পিচ এইটা, তিনি বললেন, we will walk, আমরা হাঁটবো, it is the last time we shall be walking with বাপু, এটাই হচ্ছে শেষ হাঁটা আমাদের বাপুজির সাথে, আমাদের গান্ধীজির সাথে। আমরা জানি যে গান্ধীজি তার জীবনে, তার পার্থিব জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন, সত্যাগ্রহের মাধ্যমে বহু কিছু দিয়েছেন আমাদের। এবং গান্ধীজি বেশিরভাগ সময়ই মার্চ করে গেছেন, অর্থাৎ পায়ে হেঁটে, লবণ সত্যাগ্রহ, ডান্ডি মার্চ, তারপর ওদিকে খেড়া আন্দোলন,
তারপর বিহারের যে চম্পারণ সত্যাগ্রহ, সেই সমস্ত জায়গাগুলোতেই গান্ধীজি কিন্তু পায়ে হেঁটে দেশের জনগণকে সাথে করে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। ওকে, তো সেই ঘটনা, এটা শেষবার আমরা হাঁটবো গান্ধীজির সঙ্গে, কারণ কি তার পার্থিব দেহ আর নেই, তিনি আর বেঁচে নেই। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। আমরা হাঁটছিলাম, তবে এইবার গান্ধীজির সঙ্গে হাঁটাটা ছিল যন্ত্রণাদায়ক হাঁটা। অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক, পেনফুল। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ চুপচাপ এই প্রসেশন মানে যে মিছিল, সেটা চুপচাপ দেখে যাচ্ছিল। বাপু লে অন এন ওপেন ট্রাক, অর্থাৎ বাপুর মৃতদেহটাকে একটা খোলা ট্রাকের উপরে শুইয়ে রাখা হয়েছিল, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুল টুল দিয়ে সাজিয়ে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজার হাজার লোকেরা কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, তারা কান্নাকাটি করে বাপুজির পায়ে স্পর্শ করতে চেয়েছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। এত ভিড় হয়েছিল, এত মানুষ গান্ধীজির শেষ সময়ে তার সাথে হেঁটেছিলেন যে এই ঘন যে ভিড়, ঠাসা ভিড়ে আমাদের পক্ষে হাঁটা প্রায় ইম্পসিবল হয়ে গিয়েছিল, অসম্ভব হয়ে গিয়েছিল। অ্যাজ আই মুভ ফরওয়ার্ড, নয়নতারা সাইগাল বলছেন যে যখন আমি সামনের দিকে যাচ্ছিলাম, স্লোলি, ধীরে ধীরে, আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, যে আমি শুধুমাত্র যে শোকস্তব্ধ মানুষের মধ্য দিয়ে হাঁটছি তা নয়। গ্রিভিং মানে এখানে শোকস্তব্ধ তা নয়। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ দ্য ইন্ডিয়াস বিলাভেড লিডার। আজকে আমরা গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া, তার শেষ সময়ে হাঁটছি তা নয়, এতে আরো একটু বেশি কিছু আমাদের পাওয়া। কি? I was among people for whom walking with Bapu had a special meaning. আমি, নয়নতারা সাইগাল বলছেন যে আমি সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলাম যাদের কাছে গান্ধীজির সাথে হাঁটার একটা বিশেষ মানে ছিল। কারণ কি, তারা গান্ধীজির সাথেই নতুনবার হাঁটছেন না, গান্ধীজির সাথে ভারতের সুখে দুঃখে ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অভিযান গান্ধীজির সঙ্গে তারা হেঁটেছেন। We had walked with Babu over the rough and smooth of India's recent history. যেটাই বললাম আমি, যে আমরা বাপুজির সাথে ভারতের কখনো ভালো কিছু পাওয়ার জন্য, অর্থাৎ ভারতের ইতিহাসে ভালো সময়ের জন্য হেঁটেছি, খারাপ সময়ের জন্য হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. লোকেরা বলছে যে আমরা ভেবেই পাচ্ছি না যে মানুষটি আমাদের সাথে আমাদের দেশের সুখে দুঃখে হেঁটেছে, আমরাও হেঁটেছি সাথে, দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য, দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য, ব্রিটিশের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য, সে মানুষটা আর আমাদের সাথে কখনোই হাঁটবেন না। বাপুর স্লাইড ফিগার, বাপুজি, গান্ধীজি, তার ছিপছিপে চেহারা, রোগা চেহারা, হ্যাড ওয়াকড, হাঁটতেন, স্টাফ ইন হ্যান্ড, হাতে একটা স্টাফ থাকতো, লাঠি, ওভার লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকায় তিনি হেঁটেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস। গান্ধীজির মতে কি না, ধীরে ধীরে হাঁটা মানে ধীরে ধীরে উন্নতি করা। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, একটু একটু করে এগিয়ে যাওয়া মানে নিজের লক্ষ্যে পৌঁছানো। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। গান্ধীজি বলেছেন যে এমনকি ছোট্ট একটা পোকা, ছোট্ট পতঙ্গ, ছোট্ট কীট, সেও যেরকম যদি দিগন্ত রেখার দিকে তার পৌঁছানোর লক্ষ্য থাকে, ধীরে ধীরে একটু একটু করে হাঁটতে হাঁটতে একসময় সে পৌঁছে যায়। সেই রকম ভাবে আমরাও ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। একটা গান আছে আমাদের বাংলাতে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ঠিক পৌঁছে যাব, আছে না? তো সেটাই হচ্ছে মেন থিম। টু প্রোগ্রেস, টু ওয়াক ইজ টু রিচ টু দ্য ডেস্টিনেশন। ধীরে ধীরে উন্নতি করা, অল্প, রাতারাতি। একটা ইংরেজিতে আরেকটা কথা বলে, রোম ইজ নট বিল্ট এ ডে। রাতের মধ্যে রোম শহর তৈরি হয়ে যায়নি, একদিনে রোম শহর তৈরি হয়ে যায়নি। তার মানে কি না, কোনো কিছু মহান কাজ, কোনো কিছু বড় কাজ ওভারনাইট করা যায়নি। স্লো প্রোগ্রেস, ধীরে ধীরে সম্ভব। তাই অল্প অল্প ছোট ছোট স্টেপের মাধ্যমে আমরা বড় কিছু অ্যাচিভ করতে পারি। ওকে, মোরওভার, to walk was often the only way open to the average Indian. বলছে
যে বেশিরভাগ ভারতীয়দের, অ্যাভারেজ ইন্ডিয়ান, বেশিরভাগ গড় ভারতীয়দের ক্ষেত্রে হাঁটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তার কারণ কি না, ভারতবর্ষের স্বাধীনতার সময়ের যদি ইতিহাস আমরা দেখি, তখনকার সময়ের যদি আমরা আমাদের যে ইকোনমিক্যাল স্ট্যান্ডার্ড, আমাদের যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এডুকেশন রেশিও, পার্সেন্টেজ, সবকিছু যদি দেখি, তাহলে ভারতীয়রা খুব গরিব, দুঃখ দুর্দশা, বেশিরভাগ, সবাই না, রাজা জমিদারও তো ছিলেন সে সময়। তো তাদের কাছে একমাত্র একটাই রাস্তা, দ্য ন্যাচারাল বডি। পৃথিবীতে যখন জন্মেছে, ঈশ্বরের দেওয়া, উপরওয়ালার দেওয়া শরীর, সেই শরীরে এনার্জি থেকে তারা পায়ে হাঁটতে পারে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। ইট রিকোয়ার্ড নো ভেহিকল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। বলছে হাঁটতে গেলে বিশেষ কোনো যন্ত্র যানবাহন লাগে না, তার নিজের শরীর লাগে, আর তার কিচ্ছু খরচ হয় না, শুধু খরচ হয় কি হিজ এনার্জি, অর্থাৎ শারীরিক শক্তি। Gandhiji took this necessity as he took much that was commonplace and transport it into a joyful effort. গান্ধীজি এটা বুঝেছিলেন যে হাঁটতে গেলে নিজের শরীর লাগে, আর হাঁটতে গেলে শুধুমাত্র এনার্জি লাগে, যে এনার্জিটা আজকাল বেশি স্টোর হয়ে যাওয়ার জন্য সকলের প্রেসার, সুগার, আর্থারাইটিস সবকিছু হয়েছে, আজকে আমাদের বেশি এনার্জি স্টোর হয়ে যাচ্ছে। শুধু গান্ধীজির আমলে এত এনার্জি স্টোর হতো না, গান্ধীজি সবাইকে হাঁটিয়ে এই সমস্ত রোগ থেকে মুক্ত রাখতেন। ওকে, অ্যাজ ইট টুক মাচ দ্যাট দ্য কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইট ইনটু জয়ফুল এফর্ট। এবং একটা সাধারণ ঘটনাকে গান্ধীজি, অর্থাৎ সাধারণ যে হাঁটার প্রসেস, তাকে গান্ধীজি একটি খুব আনন্দমুখর এফর্ট, প্রচেষ্টায় পরিণত করেছিলেন। ঠিক আছে, নেক্সট। Unit 3. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. গান্ধীজির এই ফিউনারেলটা হয়ে যাওয়ার কয়েকদিন পরে স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, যেটা গান্ধীজির ছাই, অর্থাৎ আমরা জানি যে মৃতদেহকে পোড়ানোর পরে হিন্দু ধর্মের বিলিপ অনুসারে সেই ছাইটাকে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয় টু এলাহাবাদ। এলাহাবাদে গঙ্গা আছে, যেটা বর্তমান নাম প্রয়াগ। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। যে ট্রেনটাতে করে গান্ধীজির শেষ মৃতদেহের পরে তার ছাইটাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেটাকে আলাদা করে কম্পার্টমেন্টে, কামরাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ডেক মানে সাজানো উইথ ফ্লাওয়ার্স, ফুল টুল দিয়ে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। ট্রেনে যে সমস্ত লোকেরা যাচ্ছিল তারা সবাই ভজন গান গাইছিল, কারণ আমরা জানি যে গান্ধীজি ভজনে খুব বেশি পছন্দ করতেন, এবং তিনি ভজনের মাধ্যমে মানুষকে একত্রিত করতেন। ওই রঘুপতি রাঘব রাজা রাম, যেটা গান্ধীজি যে ভজনটা গাইতেন, বিখ্যাত ভজন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. লোকেরা গান্ধীজির মৃত্যুর পরেও গান্ধীজির উপস্থিতি অনুভব করছিলেন। এই বিভিন্ন যে ছাই নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে ফুল দিয়ে সাজানো ছিল, ফুলের সুগন্ধ, এবং যে গান, অর্থাৎ ভজন, সেই যে পরিবেশ, সার্কামস্টেন্সেস মেক দ্য পিপল বিলিভ দ্যাট গান্ধীজি ইজ স্টিল লিভিং, গান্ধীজি ইজ স্টিল উইথ দেম। যেন মনে হয় গান্ধীজি এখনো বেঁচে আছেন, আমাদের সঙ্গে আছেন। তার সার্কামস্টেন্সেসটা এরকমই ছিল। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে, যে স্টেশন দিয়ে উপর দিয়ে ট্রেনটা যাচ্ছিল, সবাই দুঃখী মানুষের ভিড় হচ্ছিল, সবাই জমা হচ্ছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এইভাবে গান গাইতে গাইতে, প্রার্থনা করতে করতে ট্রেনটা এলাহাবাদ গিয়ে পৌঁছে গেল, ডেস্টিনেশনে গিয়ে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। গান্ধীজির মৃতদেহের যে দাহর পরে যে ছাই, সেই ছাইটাকে গঙ্গাতে ইমার্সড করা হলো, বিসর্জন দেওয়া হলো। where a huge crowd gathered at the bank. সেখানে অনেকজন মানুষ ভিড় করে ছিল সেখানে নদীর পাড়ে। Afterwards, we all went back to Delhi. তারপরে আমরা সবাই দিল্লিতে ফিরে গেলাম। Back in Delhi, I felt at sea. দিল্লিতে ফিরে এসে আমি যেন নিজেকে অসহায় বোধ করলাম। I had not directly walked with Gandhi. নয়নতারা সেগেল বলছেন, আমি গান্ধীজির সাথে পার্সোনালি আগে কোনোদিন হাঁটিনি। Gone to prison at his call or made any sacrifice for my country. আমি গান্ধীজির
ডাকে আন্দোলনে সাড়া দিয়ে কোনোদিন জেলে যায়নি, প্রিজন মানে জেল, কারাগার, প্রিজন মানে জেল বা কারাগার, at his call or made any sacrifice for my country, আমার নিজের দেশের জন্য কোন রকম স্যাক্রিফাইস, উৎসর্গ, বিসর্জন আমি কিছুই দেইনি। My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা, দিদিরা, আমি এবং আমার মতো কম বয়স্ক যারা যুবক, তারা যুবক যুবতী, তারা শুধুমাত্র প্রত্যক্ষদর্শী ছিল। আমরা শুধু দেখেছি, কিন্তু গান্ধীজির ডাকে আমরা আন্দোলনে যোগদান করিনি। বাট স্টিল আই ফেল্ট এট সি, তবুও আজকে আমাকে অসহায় মনে হচ্ছে। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথ ইন ম্যাজিক সার্কেল, যেন মনে হলো যে এক সময় আমি ছোট থেকে একটা ম্যাজিক সার্কেল, জাদু বন্ধনের মধ্যে বড় হয়েছি। ব্রিটিশার্সদের হাত থেকে ইন্ডিয়ানসদের রক্ষা করার জাদু বন্ধনী, একটা যে বলয়, জাদু বলয়, সেটা যেন গান্ধীজি তৈরি করে রেখেছিলেন এবং আমাদের পলিটিক্যাল লিডার্স, আমাদের দেশপ্রেমিকরা তৈরি করে রেখেছিলেন। উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, বাপুজির মৃত্যুর পরে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, গান্ধীজির মৃত্যুর পরে আমি বুঝলাম যে সেই জাদু বন্ধনীটা যেন ভ্যানিশ হয়ে গেল। লিভিং দ্য আনপ্রোটেক্টেড, আজকে আমি অসহায়, আমাকে আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত ভাবে রেখে চলে গেল। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, চিন্তা করে তো কিছু হবে না, পরিস্থিতির সামাল দিতে জানতে হবে। উই হ্যাভ টু ফেস দ্য সিচুয়েশন, তাই আমি নিজেকে একটু চেষ্টা করে জাগালাম। রাউজড মাইসেলফ মানে জাগালাম নিজেকে। আই আস্কড মাইসেলফ, আমি নিজেই নিজেকে কোশ্চেন করলাম। হ্যাড বাপু লেফট এন্ড ডায়েড ফর নাথিং, আচ্ছা বাপুজি কি এই জন্যই বেঁচেছিলেন এবং এই জন্যই মারা গেলেন? বাপুজি কি শুধুমাত্র সারা জীবন আমাদের প্রোটেকশন দিয়ে যাবেন এই জন্য? কারণ কি আমরা জানি যে যিনি একবার জন্মেছেন তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে বাপুজির মৃত্যু কোনো না কোনো দিন হতো, আজ না হলেও 5 বছর পরে হতো। তাহলে বাপুজি যে এতদিন বেঁচে ছিলেন, তার যে আইডিওলজিস, তার যে ধারণাগুলো, সেগুলো কি বেকার? আজকেও যে তিনি দেশের জন্য প্রাণ ত্যাগ করলেন, সেটাও কি বেকার? না। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ when he was no longer there? আমি কিভাবে এত সহজে আমার সাহস হারাতে পারি যখন তিনি আর নেই? তিনি কি এটাই শিক্ষা দিয়ে গেছেন ভারতবাসীকে যে আমি যতদিন থাকবো ততদিনই তোদের সাহস থাকবে, আমি না থাকলে তোদের সাহস হারিয়ে যাবে? না, তা তো নয়। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার যে ভ্যালু, আমার যে ভাবনা, আমার যে জ্ঞান যেটা অর্জন করেছি, সেটা এতটা দুর্বল নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি পোক বাট ফর বাপু, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ গান্ধীজির ক্ষেত্রে, গান্ধীজির কাছে সাধারণ মানুষ ছিলেন। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, তিনি অর্থাৎ গান্ধীজি এই সমস্ত সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে না লাগিয়ে সবাইকে একসাথে একত্রিত করেছিলেন। and awakened them to one another sufferings, একে অপরকে জাগিয়েছিলেন যে সবাই সবাইকে সাহায্য করতে হয়, একসাথে থাকতে হয়, ইউনিটি করতে হয়, এবং সকলের তরে সকলে আমরা পরে, এই একটা কবিতা আছে। তো সেটাই গান্ধীজি শিখিয়ে গিয়েছিলেন। বাট ইফ নাও বাপু ইজ গান, উই আর স্টিল দেয়ার, আজ বাপুজি নেই তো কি হয়েছে, আমরা তো বেঁচে আছি। ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা ইয়াং জেনারেশন, আমরা অনেকটা শক্ত সমর্থ, এবং গান্ধীজির যে ব্যানার, অর্থাৎ গান্ধীজির যে স্পিচ, তার যে আইডিওলজি, তিনি যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন, সেটা আমাদের সঙ্গে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বাট হিজ ইন্ডিয়া উইল কন্টিনিউ টু লিভ ইন চিলড্রেন। বাপুজি নেই, বাপুজি মারা গেছেন, তাকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু বাপুজির স্বপ্নের ভারতবর্ষ বাঁচতে থাকবে, চলতে থাকবে, টিকে থাকবে আমাদের দ্বারা, অর্থাৎ তার সন্তানদের দ্বারা। গান্ধীজির সন্তান মানে দ্য পপুলেশন অফ ইন্ডিয়া, ভারতবাসীর দ্বারা গান্ধীজির যে আইডিওলজি, তার আদর্শ, সেটা বেঁচে থাকবে, তার জ্ঞান, তার উপদেশ, সেটা তার পথ প্রদর্শক ভাবনা, সবকিছুই তার সন্তানদের মাধ্যমে, অর্থাৎ ভারতের নাগরিকদের মধ্যে টিকে থাকবে। ঠিক আছে, এখানে টেক্সটার মিনিংটা শেষ হয়ে গেল। Thank you very much to subscribe my channel and be with me. I shall upload all the videos and grammar and writing skill for this upcoming examination for the class 10 West Bengal board. Thank you very much.